এক শহর প্রেম 2। লেখিকা নুরুন্নাহার তিথি। পর্ব 3। আদিরাকে ভার্সিটির ছাত্রী হোস্টেলের কাছে দিয়ে এসেছে মারুসাদ। এরপর প্রায় ঘন্টা দেড়েক পর ভার্সিটির পরিবেশ স্বাভাবিক হয়েছে। পুলিশ সাগর সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে। আহনাফ, মৃদুল ও রবিন হাতে পায়ে চোট পেয়েছে। রবিন মাথ হাতেও বা ওড়ি খেয়েছে। রবিন কাতর স্বরে বলছে, আমার মাথা কি ফেটে গেছে দোস্ত? আমি কি মরে যাব? রাফিন সেখানে রক্ত জমাট হয়ে থাকা স্থানটা দেখছে আর চিন্তা করছে যদি এখন রবিনকে বলে মাথা একটু ফেটেছে তাহলে বেচারা আরো ভয় পাবে। নার্সরা অন্যান্য ছাত্রদের ফার্স্ট এইড করাতে ব্যস্ত থাকায় রাফিন রবিনরে ক্ষতস্থান দেখছে। তাছাড়া ছুরির আঘাতে হাতও কেটেছে, তবে সেটা তেমন গভীর না। আহনাফ ও মৃদুলেরও হাত কেটেছে, পায়ে বা রিও খেয়েছে। মারুসাদ ও রাফিন পিঠে ও পায়ে বা ওড়ি খেয়েছে, তাই দুজনে বাকি তিনজনের তুলনায় ভালো আছে। একটু পর দুইজন নার্স এসে ওদেরকে ড্রেসিং করাতে নিয়ে যায়। রাফিন মারুসাদের কাছে খো অড়াতে এসে বলে, দোস্ত আমার মনে হয় পিঠে এক্স-রে করতে হবে। কেন? কেন মানে? নিলয়ের বাচ্চায় কি আমারে আসতে বা ওড়ি দিছে? আমি তো রবিনের মাথায় ইটের বা ওড়ি লাগার পর ওরে ধরতে নিজের লাঠি ফালায় দৌড় দিছিলাম। তখন শালায় আমারে পেছনে থেকে এত জোরে ঘাড় ও পিঠের কাছে বা ওড়ি দিছে আর একটু জন্য মাথায় লাগে নাই। তুই যদি ওই সময় না আসতি তাইলে আমার মাথায় ওই নিলয়ের বা ওচায় বা ওড়ি দিত। আচ্ছা করিস, ওদের ড্রেসিং করিয়ে ঠিকমতো হোস্টেলে দিয়ে এসে তোকে হসপিটালে নিয়ে যাব। রাফিন হালকাভাবে মাথা নাড়ে। তারপর হুট করে তার কিছু মনে পড়াতে সে প্রশ্ন ছুড়ে, এই তুই আদিরার কোনো খোঁজ নিছিস? মারসাদেরও এবার মনে পড়ে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ফোন অফ, বিরক্তিতে বলে উঠে, শীত চার্জ যে কম ছিল মাথাতেই নেই। এই তোর ফোনটা দে। রাফিন তার প্যান্টের পকেটে ফোন দেখালো। মারুসাদ সেখান থেকে ফোন বের করে, তারপর রাফিন লক খুলে দিলে সুমিকে কল করে। সুমিও যেন ফোনের অপেক্ষায় ছিল। সে রিসিভ করেই বলে উঠল, তোরা ঠিক আছিস রাফিন? কই এখন তোরা? সুমির উৎকণ্ঠিত কণ্ঠস্বরে মৃদু হাসল মারুসাদ। তারপর বলল, আমি মারুসাদ। আমরা ঠিক আছি। সবার কিছুটা চোট লেগেছে, এখন মেডিকেল সেন্টারে আছি। রবিনের বোধহয় মাথা সামান্য ফেটেছে। সুমি আটকে উঠে, কি বলিস? এখন কি অবস্থা ওর? ছেলেটা এমনি ভীত। সুমির কথা শুনে পাশ থেকে মৌমি রাত্রিও উৎকণ্ঠা প্রকাশ করছে। মারুসাদ জবাব দেয়, দোয়া কর, বেশি লাগেনি, তবে ও অনেক ভয় পেয়েছে। মৌমি বলে উঠে, আমরা আসি ওখানে? না, দরকার নেই। পরে ঝামেলায় পড়লে? তোরা বরং আজ হোস্টেল থেকে বের হোস না। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। হু। তারপর মারুসাদের দৃষ্টি রাফিনের দিকে যেতেই দেখে রাফিন হা করে তার মুখের দিকে চেয়ে আছে। অতঃপর মারুসাদ খানিক ইতস্তত করে সুমিকে জিজ্ঞাসা করে, আচ্ছা শোন না। হ্যাঁ বল। আদিরাকে বল আমি একটু পর এসে ওকে ওর হোস্টেলে পৌঁছে দিব। মারুসাদের কথা শুনে রাত্রি বলে উঠে, কিন্তু ও তো চলে গেছে। মারুসাদ কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। সে মেয়েটাকে বারবার বলে এসেছিল ও যেন মারসাদকে না জানিয়ে হোস্টেল থেকে বের না হয়। মারুসাদ এসেই ওকে নিয়ে যাবে। কিন্তু কেশনে কার কথা ছোট করে নিঃশ্বাস ছেড়ে মারসাদ বলল, ও কখন গেল? এই তো মিনিট 20 হলো। আমরা বলেছিলাম তোর জন্য অপেক্ষা করতে, তুই এসে নিয়ে যাবি, কিন্তু শুনল না। বলল রাস্তায় যেতে যেতে তোকে ফোন করে বলে দিবে। তোকে বলেনি তাই না? মারুসাদ আর প্রশ্নের জবাব দিল না। কথা শেষ করতে বলে, হয়তো কল করেছে, আমার ফোনের চার্জ শেষ। আচ্ছা তোরা সাবধানে থাক, রাখি এখন। তারপর মারুসাদ কল কেটে রাফিনের ফোন ফিরিয়ে দিল। তারপর চুপ করে রাফিনের পাশে বসে পড়ল।
রাফিন মারুষাদের নীরবতার কারণ বুঝল, তাই বিষয়টাকে হালকা করতে বলল, নিজেই তো বললি ফোনের চার্জ শেষ, তাহলে আবার এমন গুমোট ভাব নিয়ে বসে রইলি কেন? মারুষাদ জবাব দেয়, কিছু না, বাদ দে, ওদের ড্রেসিং হলে তোকে নিয়েও তো এই কসরে করাতে যেতে হবে। রাফিন আর ওকে ঘাটাতে চাইল না। কিছুক্ষণ পর আহনাফ, মৃদুল ও রবিন আসে। তারপর মারুষাদ ও রাফিন ওদেরকে হোস্টেলে নিয়ে যায়। ওদেরকে হোস্টেলে রেখে মারুষাদ রাফিনকে নিয়ে হসপিটালে যায়। আদিরা ভার্সিটির পরিবেশ খানিক স্বাভাবিক হতেই তার স্টুডেন্টকে পড়াতে যেতে হবে বলে বের হয়ে গেছিল। কাল তার স্টুডেন্টের পরীক্ষা বলে আজকে দ্বিতীয়বারের মতো পড়াতে যাচ্ছে। শাড়ি পরার কারণে সে রিকশায় উঠেছে। হুট করে রাস্তায় রিকশার সামনে একটা বাইক এসে থামে। রিকশাচালক তড়িঘড়ি করে রিকশা থামাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আদিরা তো রিকশা থেকে পড়েই যেতে নিয়েছিল, কিন্তু নিজেকে সামলে সামনে বাইক নিয়ে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। হেলমেটের কারণে মুখ দেখা যাচ্ছে না। পরনে সাদা কালো চেক চেক টি শার্ট ও টাইট জিন্স। লোকটি বাইক থেকে নেমে এসে রিকশার সামনে দাঁড়ায়। রিকশাচালক লোকটির সাথে তর্ক করতে চাইলে লোকটি বলে, তোর লগে আমার কোনো সমস্যা নাই, আমি তো এই ফুলকলিরে দেখতে আইছি। কথাটা শুনে আদিরা ঘাবড়ে যায়। কে এই লোকটি তা সে বুঝতে পারছে না। ভয়ে রিকশার হুড শক্ত করে ধরে বসে আছে। লোকটি আদিরার কাছে এগিয়ে এসে রিকশার হুডে হাত রেখে কালো হেলমেটের সামনের গ্লাসটা উঠায়। তৎক্ষণাৎ লোকটির চেহারা দেখে আদিরা আরো ঘাবড়ে যায়। ঘামতে শুরু করে সে। লোকটা তার হলুদ দাঁতগুলো কেলিয়ে বলে উঠে, কেমন আছো ফুলকলি? কতদিন পর তোমারে দেখলাম, আর দেখলাম তাও পরীর বেশে, আহা চক্ষু আমার জোড়ায় গেল। আদিরা দেলোয়ারকে দেখেও তার কথা শুনে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক দুপুর সময় হওয়ায় রাস্তাটা নির্জন। এই রোডটা যদিও সবসময় নির্জনই থাকে। আদিরা সবসময় সকালেই এই দিকে আসে। আদিরা রাস্তার আশেপাশে অস্থির হয়ে তাকাচ্ছে। তা দেখে দেলোয়ার বলে, আমারে তুমি এত ডরাও কেন? তোমার ওই আশি করে দিয়া হুদাই আমারে মাইর খাওয়াইছিলা, কামটা কি ভালা করছিলা? তোমার আশিকে আমারে তো চিনে না। তোমারে আমার খুব মনে ধরছে বইলাই তোমার লগে খারাপ কিছু করতাছি না, নাইলে থাক আর ডরাইও না। কই যাইতাছিলা যাও, তয় তোমার ওই আশিকের লগে যেন তোমারে আমি ঘোরাঘুরি করতে না দেখি। হ্যাঁ? আদিরা শুকনো ঢোক গিলে তার গলা শুকিয়ে আসছে। দেলোয়ার আদিরার জবাব চেয়ে আবার কিছুটা ধমকের সুরে বলে উঠে, কি? উত্তর দাও না কেন? আদিরা চমকে কেঁপে উঠে। দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ে। তারপর দেলোয়ার খুশি হয়ে আদিরার দিকে হাত বাড়াতে চাইলে আদিরা সিটকে অপর পাশের হুডের সাথে লেপটে যাওয়ার চেষ্টা করে। দেলোয়ার তা দেখে বিশ্রী হেসে বলে, যাও এখন, আবার দেখা হইব। তারপর দেলোয়ার তার বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করে উল্টো দিকে ঘুরিয়ে চলে যেতে যেতে আদিরার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে বিশ্রীভাবে হেসে চলে যায়। দেলোয়ার যাওয়ার পর রিকশা চালক এসে বলে, আফা আপনি ডরাইয়েন না, এইগুলারে আমি চিনি। মাস্তান এগুলারা তেনে সাপানি খাইয়া টাল হইয়া থাকে, আবার কোনো কোনো রাইতে চুরিও করে। পুলিশের গুতানিও কম খায় নাই, তাও শরম হয় না। রিকশা চালকটি যত যাই বলুক আদিরা ভীষণ আতঙ্কে আছে। সামনে তার জন্য কি অপেক্ষা করছে তা ভাবতেও তার দমবন্ধকর লাগছে। মারশাদ রাফিনকে হসপিটালে এক্স রে করাতে নিয়ে যাওয়ার সময় রাফিনের থেকে ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংকটাও নিয়ে নিয়েছিল। এরপর রাফিনকে এক্স রে করিয়ে হোস্টেলে পৌঁছে দিয়ে মারশাদ আদিরার নাম্বারে কল করে, কিন্তু আদিরা কল তুলে না। তারপর সে ফের দ্বিতীয়বারও কল করে। এবারে আদিরা কল কেটে দেয়। এখন এই মুহূর্তে মারশাদের রাগ হচ্ছে আদিরার উপর।
কিন্তু রাগ করে থাকলে তো খবর জানতে পারবে না, তাই সে মাহিকে কল করে। কল রিসিভ করেই মাহি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করা শুরু করে, তুই ঠিক আছিস তো দাভাই? কোথায় তুই? তোকে কতবার কল করলাম, তোর ফোন বন্ধ বলছিল। তারপর আহনাফ ভাইকে কল করলাম। সেও কল তুলছে না। আমি ঠিক আছি মাহি, তুই চিন্তা করিস না। টুকটাক লেগেছে আমাদের। তবে সেরে যাবে। শোন, তোকে যে কারণে কল করেছি। তুই তোর বান্ধবীকে কল করে জিজ্ঞাসা কর সে সেফলি হোস্টেলে পৌঁছেছে কিনা। মাহি সস্থির নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তরে বলে, কেন, তুই কল কর। আর তুই না ওকে হোস্টেলে পৌঁছে দিবি বলেছিলি? মারশাদ ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলে, বলেছিলাম তো, কিন্তু তোর বান্ধবী কি আমার কথা শুনে? আমি আসতে আসতেই সে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছিল। তারপর পথে ল দেখে একটা গাছের আড়ালে লুকিয়েছিল। আমি দেখেছিলাম সেটা। তারপর তাকে সুমি মৌমিদের কাছে রেখে এসেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলে ওকে হোস্টেলে পৌঁছে দেব। কিন্তু তোর বান্ধবী সেখান থেকে চলে গেছে। এখন আমি কল করছি, কল ধরছে না। মারুসাদের বলা কথাগুলো শুনে মাহির কিছুটা হাসিও পায়। কিন্তু এখন যদি শব্দ করে হাসে তবে ভাইয়ের থেকে মারও একটাও মাটিতে পড়বে না। কোনো মতে হাসি চেপে রেখে মাহি বলে, আচ্ছা দাভাই, আমি ওকে কল করে জিজ্ঞাসা করছি, তারপর তোকে জানাচ্ছি। তুই চিন্তা করিস না তো। এরকম হয়, মেয়েরা সবাইকে পাত্তা দিতে চায় না। মানে? মারুসাদের তীক্ষ্ণ কণ্ঠ মাহি মুখ চেপে ফের হাসি সংযত রেখে বলে, মানেটা হচ্ছে বাঘকেও বিড়াল হতে হয় দা ভাই। মারশাদ বিরক্ত হয়। সে বলে, বেশি বেড়ে যাচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা, ফোন রাখি। আদুকে জিজ্ঞাসা করে তারপর তোকে জানাচ্ছি। এরপর মাহি কল কেটে কিছুক্ষণ হেসে আদিরাকে কল করে। মাহির প্রথম কলেই আদিরা কল রিসিভ করে। মাহি শুধায়, কি রে আদু, তুই হোস্টেলে পৌঁছেছিস? ভার্সিটিতে নাকি অনেক ঝামেলা হয়েছিল? ঠিকভাবে পৌঁছেছিস তো? আদিরা জবাবে বলে, আমি এখনো হোস্টেলে যাইনি, স্টুডেন্টের বাসায় এসেছি। স্টুডেন্টের কাল থেকে পরীক্ষা তো, তাই ওকে আজকেই আবার পড়িয়ে দিচ্ছি। ও আচ্ছা, কখন যাবি? এই তো আর আধা ঘন্টা পড়াব, তারপর বের হব। আচ্ছা, সাবধানে যাস। মাহি আদিরার সাথে কথা বলা শেষ করে আবার তার দাভাইকে কল করে। কল রিসিভ করেই মারুসাদ তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, কি বলল তোর বান্ধবী? বলল এই যে সে এখনো হোস্টেলে যায়নি। সে? মারুসাদ মাহিকে তার বাক্য সম্পূর্ণ করতে দিল না। মারশাদ সন্দিহান প্রশ্ন ছুড়ল, এখনো হোস্টেলে যায়নি মানে? সেই কোথায় এখন? রিল্যাক্স দা ভাই, আদু ঠিক আছে। কালকে ওর স্টুডেন্টের পরীক্ষা, তাই আজকে ও আবারও তাকে পড়াতে গিয়েছে। পড়ানো শেষ হলে তারপর হোস্টেলে যাবে। কোন স্টুডেন্টের বাসায় গিয়েছে? মনে তো হয় যাকে সকালে পড়ায় তার বাসায়। কারণ আজকে সকালেই ওই বাচ্চাটাকে পড়িয়েছে। আবার গিয়েছে মানে সেখানেই গিয়েছে হয়তো। ঠিক আছে, রাখছি এখন। মারশাদ কল কেটে দিতে চাইলে মাহি তাড়াতাড়ি করে বলে উঠে, এই দাভাই শোন না, তুই তো মনে হয় আদুর স্টুডেন্টের বাসায় যাবি।
আদুর সাথে দেখা হলে ওর ব্যাগে আমার ফোনের চার্জারের কেবলটা আছে, সাথে পাওয়ার ব্যাংকও আছে। আসলে ফোন চার্জ দিতে ওর ব্যাগেই রেখেছিলাম। কিন্তু ওগুলো ওর কাছেই রয়ে গেছে। এখন চার্জার কেবলটা আমার লাগবে, নিয়ে আসিস। ঠিক আছে। এরপর মারুসাদ কল কেটে বাইকে বসে। অতঃপর বাইক স্টার্ট করে আদিরার স্টুডেন্টের বাসার দিকে রওনা দেয়। স্টুডেন্টকে পড়ানো শেষে একটু ওয়াশরুমে গিয়েছে আদিরা। ওয়াশরুম থেকে এসে দেখে তার স্টুডেন্ট তার ফোন কানে নিয়ে বসে আছে। আদিরা কপাল কুঁচকে তার স্টুডেন্ট রাইসাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে, তুমি আমার ফোন কানে নিয়ে বসে আছো কেন রাইসা? রাইসা জবাবে বলে, মিস, আপনার ফোন খুব বাজছিল, কল এসেছে, তাই আমি রিসিভ করলাম। আদিরা কিঞ্চিত বিরক্ত হলো। সে বলল, দাও, ফোনটা আমাকে দাও। কে কল করেছে? এভাবে কারো ফোন রিসিভ করবে না। এটা ব্যাড ম্যানার্স। রাইসা মাথা নাড়ে। আদিরা ফোনটা নিয়ে দেখে এটা মারশাদের নাম্বার। আর এসে এখনো কলে আছে। আদিরা ফোন কানে নিল। তারপর বলল, আমি আপনার সাথে পরে কথা বলবো ভাইয়া। আমি এখন স্টুডেন্টের বাসায়। মারুসাদ খুব শান্ত স্বরে বলল, তুমি নিচে নেমে এসো, আমি দাঁড়িয়ে আছি। আদিরা বেশ অবাক হয়। সে যে এখানে তা মারুসাদ কিভাবে জানল? তবে কি মাহির মাধ্যমে? ফুস করে নিঃশ্বাস ছাড়ল আদিরা। তারপর ছোট করে উত্তরে বলল, হু। আদিরা স্টুডেন্টকে ভালো করে পড়তে ও পরীক্ষা দিতে বলে আজকের মতো বেরিয়ে আসে। স্টুডেন্টের বাসা থেকে নিচে নেমেই দেখে মারুসাদ বাইকে হেলান দিয়ে বুকে হাত আর আড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আদিরা লম্বা করে শ্বাস নিয়ে এগিয়ে যায়। আদিরাকে দেখে মারশাদ সোজা হয়ে দাঁড়ায়। তারপর আদিরাকে বলে, বাইকে বসো। আদিরা চাইছে না বাইকে উঠতে, তাই সে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মারুসাদ বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে আদিরাকে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নেয়। অতঃপর বেশ শীতল কণ্ঠে বলে, আমি তোমাকে বাইকে উঠতে বললাম আদিরা, এই নিয়ে ঝামেলা করো না প্লিজ। আদিরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার মন চাইছে না বাইকে উঠতে, কিন্তু পরক্ষণেই এখানে আসার পথের ঘটনাটা মনে পড়লে ভয় কাজ করছে। কি করবে না করবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। আদিরাকে এমন নীরব দেখে মারশাদ ফের ডাকে, আদিরা প্লিজ। এবার আদিরা মারুসাদের দিকে তাকিয়ে দৃষ্টি ফের নামিয়ে ফেলে। ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যায়। তা দেখে মারুসাদের ওষ্ঠকোণে মৃদু হাসির ঝিলিক ফুটে ওঠে। বাইক এসে আদিরার হোস্টেল থেকে কিছুটা দূরে থামল। মূলত আদিরার বলাতেই এখানে বাইক থামানো। বাকি রাস্তা আদিরা হেঁটেই যাবে। তারপর আদিরা বাইক থেকে নেমে মারসাদকে বলে, ধন্যবাদ ভাইয়া। অতঃপর ঘুরে চলে যেতে নিলে মারশাদ আদিরাকে ডাকে, শুনো। আদিরা দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালো। তারপর বলল, জি বলুন। মারুসাদ কেমন যেন থমকে গেল, যা বলতে চেয়েছিল সেটা আর সে বলতে পারছে না। আদিরার এখনো চাহনিতে মারুসাদের কাছে অন্যরকম ঠেকল। তার মস্তিষ্ক শুধু সামনে দাঁড়ানো রমণীটির দিকেই নিবন্ধ। তার কাছে আজ আদিরাকে এক মায়াবী পরীর মতো লাগছে। তবে পরীর মায়া থেকে কি নজর সরানো যায়? কিন্তু মারুসাদ এভাবে তাকিয়ে থাকাতে অপ্রস্তুত হয় আদিরা। মারুসাদের এমন দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে দ্রুত দৃষ্টি নিচু করে প্রশ্ন ছুড়ে, কিছু বলবেন ভাইয়া? তৎক্ষণাৎ হুঁশ ফিরে মারুসাদের।
সে এদিক সেদিকে কয়েকবার নজর ঘুরিয়ে ফের আদিরার দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই দেখে আদিরা আবার চলে যাচ্ছে। মারুসাদ ফের ডাকে, আদিরা শুনো। আবারও পেছনে ঘুরে তাকায় আদিরা। এবার মুখে নয় ইশারায় জানতে চায় সে। মারশাদ এবার বলে, কালকে সকালে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যেতে আসব। এহেন প্রস্তাব শুনে আদিরার বিষয়টা মোটেও ভালো লাগলো না। সে সাথে সাথে প্রতিবাদ করে উঠল, কেন? আপনি আমাকে কেন নিয়ে যেতে আসবেন? আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। মারুসাদ এবার রাগল না, শান্ত কণ্ঠে বলল, অপেক্ষা করো, এসে নিয়ে যাব। এটা বলে সে আবার বাইকে উঠে বাইক স্টার্ট দিবে, তখন আদিরা আবার বলে ওঠে, বললাম তো আপনাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বললাম তো নিতে আসবো। আদিরা মারশাদের এরকম তোত্তারামো কথা শুনে রেগে গেল। ঝাঝালো স্বরে এবার বলল, কেন নিতে আসবেন? আমি নিষেধ করা সত্ত্বেও কেন আসবেন? আপনি কে হন আমার? বয়ফ্রেন্ড। মারশাদের সহজ সাবলীল ভাবলেশহীন উত্তর শুনে আদিরা থমকে যায়। বড় বড় চোখ করে এসে মারুসাদের দিকে চেয়ে আছে। আদিরার এরকম প্রতিক্রিয়া দেখে বিষয়টা মারুসাদের কাছে খুব মজার লাগলো। সে বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। তারপর মারুসাদ চলে যাচ্ছে, আদিরা তখন বাস্তবে ফিরে। তারপর কণ্ঠে বিদ্রোহ এনে কিছুটা জোরেই বলে উঠে, আমি আপনার গার্লফ্রেন্ড না, ওসব নাটক আপনি অন্য কাউকে দিয়ে করান। মারুসাদ বাইক থামায়নি। সে যেতে যেতে জোরে বলে যায়, নাটক না করে আসল গার্লফ্রেন্ডই হয়ে যাও। তারপর মারুসাদ বাইক নিয়ে দূরে চোখের আড়াল তো হলো ঠিকই, কিন্তু আদিরা সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় মিনিট খানেক পর রিকশাওয়ালার হর্নের শব্দে সরে দাঁড়ায়। তারপর হোস্টেলের দিকে পা বাড়ায়। পরের দিন আদিরা সময়ের অনেক আগেই ভার্সিটিতে চলে এসেছে। তারপর একটা গাছতলায় একা একা বসে পড়ছে কম, ভাবছে বেশি। ইদানিং তার পড়াশোনায় মনোযোগ আসতে চায় না। একজনের কথাই সারাদিন তার ঘুরে ফিরে মন ও মস্তিষ্কে ঘুরে বেড়ায়। হঠাৎ আদিরার ফোন বেজে ওঠে। আদিরা ব্যাগ থেকে ফোনটক বের করে স্ক্রিনে দেখে মারুসাদের নাম। তাই সে কল কেটে আবারও বইতে মুখ গুজে বসে থাকে। তদ্রূপ একে একে 3বার কল বেজে উঠে আদিরার। 3বারই সে ফোন কেটেছে। চতুর্থবার ফোন না কেটে সাউন্ড কমিয়ে হাঁটুতে মাথা গুজে বসেছিল, কিন্তু পঞ্চমবার আর নিজেকে আটকে রাখতে পারল না। হাঁটুতে মাথা গোজা অবস্থাতেই না দেখে ব্যাগের ভেতর থেকে ফোন রিসিভ করে। তারপর ঝাঝালো স্বরে বিরক্তি নিয়ে বলে উঠে, বারবার কেটে দিচ্ছি, তাও কেন কল করছেন? আমি ভার্সিটিতে চলে এসেছি। আদিরা কথাটা বলার পর ফোনের অপর পাশ থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে আসলো, আপু আমি আহাদ। তুমি কল কেটে দিছিলে কেন? হঠাৎ ছোট ভাইয়ের কণ্ঠস্বরে থতমত খেয়ে যায় আদিরা। ফোনটা কান থেকে নামিয়ে সামনে এনে দেখে সত্যি তার মায়ের নাম্বার থেকে কল করেছে। আদিরা আবার কোন কানের কাছে নিয়ে তারপর বলে, সরি সোনা, পড়ছিলাম। পড়তেই থাকো, তুমি শুধু পড়া করো। আজকে যে আমার জন্মদিনটা কি তুমি ভুলে গেছো? ভাইয়ের মুখে জন্মদিনের কথাটা শুনে আদিরা টনক নড়ে। তখনই তার আজকের তারিখটা মনে পড়ে। অতঃপর চোখ মুখ খিচে নিজে মাথা চাপড়ায়, ভাইয়ের জন্মদিন সে ভুলে গেল? না না সোনা, আপু ভুলিনি তোর জন্মদিন। আসলে আপুর ফোনে না ব্যালেন্স ছিল না। ব্যালেন্স ভরবো আজকে সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসার কারণে সকালে ফোনে ব্যালেন্স ভরতে পারিনি। তার আগেই তুই কল করলি। হ্যাপি বার্থডে আমার সোনা ভাইটা। আহাদের মনটা একটু নরম হয়। সে জিজ্ঞাসা করে, আপু এবার আমার জন্মদিনে কেক কে বানাবে? প্রতিবার তো তুই বানাস, এবার তো তুইও নেই, আসবি না আমার কাছে? ভাইয়ের মুখে এমন আকুল আকুতি শুনে চোখ ভরে এলো আদিরার। ভার্সিটিতে ভর্তি হয়ে চট্টগ্রামে চলে আসার পর এটাই তার ছোট ভাইটার প্রথম জন্মদিন। আর সে তার ভাইয়ের সাথে এই প্রথমবার জন্মদিনের দিন নেই। আদিরা মন খারাপ করে জবাব দেয়,
আমি তো আসতে চাই রে ভাই, কিন্তু কি করব বল, আসতে পারছি না। তবে শোন, তুই খারাপ করিস না। আমি এইবার বাড়িতে যখনই আসবো তোকে কেক বানিয়ে খাওয়াবো। যখনই আসবা তখন কেক বানিয়ে কি লাভ? তখন তো আমার জন্মদিন থাকবে না। এবারের জন্মদিনটা আমার তোমার হাতের কেক ছাড়াই শেষ হবে। আদিরার খারাপ লাগছে, কিন্তু কি করবে, সে তে যেতে পারছে না। কিছু একটা চিন্তা করে আদিরা তার ভাইকে বলে, মাকে ফোনটা দে তো, আর তুই গিয়ে চটপট খাতা কলম নিয়ে আয়। কেন আপু? খাতা কলম দিয়ে কি করব? তোকে আনতে বলেছি, আনো, আর মাকে ফোনটা দিয়ে যা। তারপর আহাদ তাই করলো, মায়ের কাছে ফোনটা দিয়ে ছুটে গেল খাতা কলম আনতে। আদিরা তার মাকে জিজ্ঞাসা করে, কেমন আছো মা? বাবা কেমন আছে? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি মা। শোনো, তোমাকে যে জন্য ফোন দিতে বলা। বল। আহাদ খাতা কলম আনলে আমি যা যা যেই পরিমাণে বলবো সব খাতার মধ্যে আহাদকে বলবে লিখে নিতে। তারপর তুমি সেই অনুসারে আহাদের জন্য কেক বানাবে। আদিরার কথা শুনে আদিরের মা বেশ অবাক হন। তিনি বলেন, আমি কখনো কেক বানাইছি নাকি? আমি কেক বানাতে পারি না তো। তোমাকে পারতে হবে না মা, আমি যেভাবে বলবো শুধু সেভাবেই সব পরিমাণ করে নিয়ে স্টেপ ফলো করে যাবে। আচ্ছা বল। ইতোমধ্যে আহাদ খাতা কলম নিয়ে হাজির। আহাদ যখন এসে কেক বানানোর কথা শুনলো, আহাদ তো খুশিতে নেচে উঠেছে পুরো। আহাদের এত খুশি শুনে ওর দেখে আদিরা ও আদিরার মাও বেশ খুশি। তারপর আদিরা তার মাকে আস্তে আস্তে সবগুলো উপকরণের পরিমাণ ও কেক বানানোর রেসিপিটা বলে দিল। মা ও ভাইয়ের সাথে কথা বলার শেষ করে সামনের দিকে তাকিয়ে আদিরা তার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ানো মারাসাদকে দেখতে পায়। মারসাদ বুকে আড়াআড়িভাবে হাত গুজে তার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা নিজের সামনে মারসাদকে দেখে চমকে উঠে আদিরা, যার দরুন হাত থেকে তার ফোনটা পড়ে যায়। শুকনো ঢোক গিলে 2টা। ভয়, তা মধ্যে আবারও জড়সড় ভাব। সে ঘাসের উপর থেকে ফোনটা ও বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে আস্তে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তারপর 1 পা 2 পা করে পিছনের দিকে পিছতে থাকে, যা দেখে মারসাদের দৃষ্টি আরো সরু হয়। অতঃপর আদিরা এরকম পেছাতে পেছাতে হঠাৎই এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করে, আর মারসাদ বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। আদিরা হাঁপাতে হাঁপাতে মাহি ও আহনাফ যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে গেল। মাহি বাদাম খাচ্ছিল আর আহনাফের সাথে গল্প করছিল। হঠাৎ আদিরাকে এভাবে ছুটে আসতে দেখে মাহি প্রশ্ন ছুড়ে, কি রে, তোর আবার কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কোথা থেকে দৌড়ে এলি? আদিরা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে খানিকটা পানি পান করল। তারপর বলল, তোর দাভাইকে বল এসব যেন বন্ধ করে। আদিরার কথা শুনে মাহি ও আহনাফ একে অপরের দিকে চেয়ে আদিরার বলা কথার তাৎপর্য বোঝার চেষ্টা করে। মাহি পুনরায় আদিরাকে জিজ্ঞাসা করে, কি করেছে দাভাই? আমি তো উনাকে বলেই দিয়েছি আমি উনার সাথে নাটক করতে পারবো না। তারপরও উনি কেন এরকম করছে? উনি কেন বুঝতে চাইছেন না আমি সামিরা আপুর সাথে ঝামেলায় জড়াতে চাই না? তাছাড়া কয়েকদিন পর যখন সামিরা আপু সত্যিটা জানতে পারবে তখন তো সামিরা আপু আমাকে আরো সহ্য করতে পারবে না। তোর দাভাই তো আর 1-2 বছর পর ভার্সিটি ছেড়ে দিবে, কিন্তু আমার কি হবে? আমাকে তো এখানেই পড়তে হবে, তাই না? আর সামিরা আপু তো আমাদের মাত্র 1 ব্যাচ সিনিয়র। এবার আহনাফ বলে, তুমি অযথাই চিন্তা করছো। মারসাদ থাকতে সামিরা তোমার কিছু করতে পারবে না। তাছাড়া আহনাফকে তার কথা সম্পূর্ণ করতে দিল না আদিরা। আদিরা ফের বলে উঠে, উনি থাকতে সামির আপু কি করতে পারবেন না পারবেন সেটা আমার দেখার বিষয় না। আমি কোন মিথ্যা নাটকে জড়াতে চাই না। কেন বুঝতে পারছেন না আপনারা? মাহি ও আহনাফ ফের একে অপরের দিকে তাকায়। মাহি ইশারায় আহনাফকে কিছু বুঝালে আহনাফ বাঁকা হেসে আদিরাকে উদ্দেশ্য করে বলে, মিথ্যা নাটক করার কি দরকার? সত্যি সত্যি করো। আহনাফের এহেন কথায় আদিরা বোকা বনে যায়। গতকাল মারসাদও তাকে এভাবেই বলেছিল। আদিরা আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শুধায়, আপনি কি বলতে চাইছেন? আপনার বন্ধুও কালকে এমন ধরনের কথা বলেছিল। কথাটা শুনে আহনাফ মাহির দিকে তাকায়। সেই সাথে মাহিও। দুজনের চোখে মুখে আনন্দের ছাপ।
আদিরা এদের দুজনকে এত খুশি দেখে বোঝার চেষ্টা করে যে এদের মনে কি চলছে। তদ্রূপ প্রশ্নও করে। আপনারা এত খুশি কেন? মাহি তাড়াহুড়ো করে নিজের হাসি চেপে জবাব দেয়, কই না তো। আদিরা সন্নিগ্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির দিকে চেয়ে থেকে ফের বলে, যাই হোক, তুই তোর দাভাইকে বলে দিবি সে যেন আমাকে ফলো না করে। আমার রাস্তাঘাটে এসব ভালো লাগে না, আমি আগেও বলেছি। আদিরা এই কথাটা বলে শেষ করা মাত্রই হঠাৎই মারসাদের কণ্ঠস্বর শোনা যায়। সে আদিরার পেছনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আমি তোমাকে রাস্তাঘাটে ফলো করি? হঠাৎই চমকে উঠে আদিরা। অতঃপর পেছনে ঘুরে মারসাদকে দেখে দুপা পিছিয়ে যায়। মারসাদ ফের প্রশ্ন ছুড়ে, তোমাকে আমি ফলো করি? কথাটা বলতে বলতে মারসাদ আদিরার দিকে এগিয়ে আসতে থাকে। আদিরা ভয়ে তাড়াতাড়ি মাথা দুই দিকে নাড়ায়। তারপর থামে মারসাদ। কেমন গম্ভীর হয়ে যায় তার মুখশ্রী। সে আদিরাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমি তোমার সামনে না আসি? মারসাদের হঠাৎ এরকম প্রশ্নের মাহি ও আহনাফ অবাক হয়। মাহি আহনাফকে ফিসফিসিয়ে শুধায়, আপনার বন্ধু কি করতে চাইছে বলেন তো? আহনাফও ফিসফিস করে চিন্তিত হয়ে বলে, আমি কিভাবে জানব? তোমার ভাই, তুমি বলো তোমার ভাই কি করতে চাইছে? আর তোমার ভাইয়ের মুড তো তুমি বুঝি। আহনাফের থেকে এরকম উত্তর পেয়ে মাহি বেশ বিরক্ত হয়। সে বিরক্তি নিয়ে বলে, দাভাইয়ের মুড তো আমার থেকে ভালো আপনি বোঝেন। আহনাফ অসহায়তা প্রকাশ করে। মাহি তা দেখে মুখ বাঁকিয়ে সামনের দিকে মনোনিবেশ করে। মারসাদ আবার শুধায়, কি হলো বলো, আমি তোমার সামনে না আসলে তুমি খুশি হবে? আদিরা জবাব দিতে পারছে না। তার মন কেমন যেন হাঁসফাঁস করছে। একবার চাইছে না বলতে, আরেকবার চাইছে হ্যাঁ বলতে। নিজের মনের দোটানায় ঝুলন্ত সে অস্থির লাগছে তার। মুখ দিয়ে একটা কথাও বের করতে পারছে না। আদিরা কিছু চিন্তা করতে না পেরে এক পা দুপা করে আবার পেছোতে লাগল। কিন্তু মারসাদ স্থির। সে একদৃষ্টিতে আদিরার পেছানো দেখছে। অতঃপর আদিরা আবারও সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। আদিরা যেতেই মারসাদ হতাশ নিঃশ্বাস ছাড়ল। মাহি এগিয়ে এসে রুষ্ট স্বরে মারসাদকে শুধালো, তুই কি করতে চাইছিস দাভাই? হুট করে এগুলো বলছিস? মারসাদ কাটকাট জবাব দেয়, আমি তো কিছুই করতে চাইছি না। ও কি চাইছে তাই জানতে চাইলাম। মাহি আবার কিছু বলতে নিলে আহনাফ এসে মাহির হাত ধরে ইশারায় থামতে বলে। তারপর সে মারসাদকে বলে, আদিরা চাইছে না সামিরার সামনে অভিনয় করতে। তাছাড়া আমারও মনে হয় আর অভিনয়ের তো দরকার নেই। তুই আদিরাকে সরাসরি বলে দে যে তুই ওকে ভালোবাসিস। তাহলেই তো। আহনাফ এবারও তার বক্তব্য শেষ করতে পারল না। মারসাদ বলে উঠে, আমি একটু কুমিল্লা যাব, 2-3 দিন থাকব। গুরুত্বপূর্ণ কাজ আছে। মেয়েদের হোস্টেলে সুমি মৌমিদের সাথে মাহিকে রাখার ব্যবস্থা করে যাব। এখানকার যা যা দরকার তুই তো সামলে নিতেই পারবি। সামলে নিস প্লিজ। আহনাফ ও মাহি বুঝতে পারে না হুট করে মারসাদ এসব কেন বলছে। মাহি জিজ্ঞাসা করে, হঠাৎ কি হয়েছে দাভাই? তুই কুমিল্লা কেন যাবি? হ্যাঁ কি হয়েছে? আমাকে তো বলিসনি কিছু। মারসাদ ওদের প্রশ্নের জবাবে বলে, হঠাৎ করেই যাওয়ার প্রয়োজন পড়ল, তাই যাচ্ছি। এখন তো বলছি, আর আমি জানি আমার অনুপস্থিতিতে তুই সব সামলে নিবি। আহনাফের কাঁধ চাপ পড়ে মারসাদ চলে যায়। মারসাদ যেতেই আহনাফ মাহিকে বলে, তোমার ভাই খুব মুখচোরা বুঝেছ। আমার কেন যেন মনে হচ্ছে ওর তেমন কোন গুরুত্বপূর্ণ কাজ নেই। কারণ গুরুত্বপূর্ণ কিছু হলে ও আমাকে বলে। আমার কেন যেন মনে হচ্ছে ও আদিরার উপর রাগ করে যাচ্ছে। আদুর উপর রাগ করার কি আছে? দোষ আমার ভাইয়ের। সে আদুকে সরাসরি মনের কথা না বলে তাকে কিনা অভিনয় করতে বলে, তাহলে এটা আদুর মতো মেয়ে মানবে? আপনার বন্ধুকে বোঝান। তারপর মাহিও চলে যায়। আহনাফ যত্র দাঁড়িয়ে দীর্ঘ হতাশ নিঃশ্বাস ছাড়ে। লাইব্রেরি বসে টেবিলে মাথা নুইয়ে আদিরা মারসাদের গম্ভীর মুখশ্রী ও কথাগুলো ভাবছে। সে কেন উত্তর দিতে পারল না তাও ভাবছে। তার মন এখনো অস্থির হয়ে আছে। এই অস্থিরতা কেন হচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। সে তো মারসাদের থেকে দূরত্ব মেনে চলতে চায়। মারসাদের কারণেই সে সামিরার ক্রোধের শিকার হয়। কিন্তু সে তো এসব চায় না। শান্তিতে ভার্সিটিতে পড়াশোনা করতে চায়।
আদিরার চিন্তার জগতে বিচরণের সময় মাহি, রিন্তি ও সাবিহা সেখানে আসে। মাহি এসেই বলে উঠে, আমার মনে হয় দাভাই তোকে ভালোবাসে। নিজের পাশ থেকে এই কথাটা শুনে এক প্রকার চমকে উঠে আদিরা। টেবিল থেকে মাথা উঠিয়ে দেখে পাশে মাহি, সাবিহা ও রিন্তি বসা। আদিরা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালে সাবিহা বলে, শুধু মাহির না, আমার ও রিন্তির দুজনেরই মনে হয়। এই দেখ, তুই ভাইয়াকে দেখতে চাস না বলে ভাইয়া কয়েকদিনের জন্য কুমিল্লা চলে যাচ্ছে। আদিরা যেন আরো অবাক হয়। সে অবাক স্বরে শুধায়, উনি কুমিল্লা যাচ্ছেন? হ্যাঁ, কাজের বাহানায় যাচ্ছে। কিন্তু আমি জানি তার এখন তেমন কোন দরকার নেই কুমিল্লায়। হলে তো আমি বা তার বন্ধুরা জানতো। এখন তুই যদি গিয়ে দাভাইয়ের সাথে কথা বলিস তাহলে হয়তো দাভাই যাবে না। আদিরা থতমত খেয়ে যায়। সে বলে, কাজ থাকতে পারে, তোদের বলেনি। এটাকে এত সিরিয়াস ভাবে নেওয়ার কি আছে? উনার কাজ আছে তাই যাচ্ছে। আর তুইও এত চিন্তা করিস না। চল, ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। তারপর আদিরা ব্যাগ নিয়ে উঠে গেল। মাহি, সাবিহা ও রিন্তি হতাশ হয়ে ওরা উঠে গেল। 3 দিন পেরিয়ে গেছে, আদিরা একটিবারের জন্য মার্শাদকে দেখেনি। এমনকি ক্যাম্পাসেও দেখা যায়নি। তা নিয়ে ক্যাম্পাসে কানাঘুষাও চলছে। ক্লাস শেষে হাঁটতে হাঁটতে আদিরা ও মাহি ওরা মিনারের কাছে আসে। মাহির চেহারায় চিন্তার ছাপ দেখে সাবিহা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? কেমন চিন্তিত লাগছে তোকে? মাহি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, পরশু সন্ধ্যায় মাকে ফোন করেছিলাম, মা বলেছিল দাভাই নাকি বিকেলেই কুমিল্লা থেকে রওনা হয়ে গেছে। জিজ্ঞাসা করলো ফিরেছে কিনা। আমি বলেছি তখনও ফিরেনি। কিন্তু দাভাই কালও এলো না, আজও এখনো না। মা কালকেও জিজ্ঞাসা করেছিল। আমি আহনাফের বুদ্ধিতে মিথ্যা বলেছি যে ফিরেছে, কিন্তু তার ছেলে এখন আমার ধারে কাছে নেই। যেন তার ছেলেকে কল করে জেনে নেয়। মা বলল দাভাইয়ের নাম্বারে কল ঢুকে না। এখন আমি কিভাবে বলি যে আমিও দাভাইয়ের নাম্বার বন্ধ পাচ্ছি, কোথায় যে গেছে? কথাগুলো শুনে আদিরার মন খুব খারাপ হলো। সে চুপচাপ মাথা নিচু করে রইল। রিন্তি বলে, হঠাৎ করে ভাইয়া যাবে কই? কেউ জানে না? মাহি তখন নিজের দৃষ্টি তীক্ষ্ণ করে সামনের দিকে চেয়ে বলে, কে যে জানে না এমন তো না, আমার তো মনে হয় দাভাইয়ের বন্ধুরা সব জানে। আর ওই আহনাফের বা ওচ্চা তো সবচেয়ে বেশি জানে। আহনাফ ভাইয়ের আবার বাচ্চা হলো কবে? আমি তো তোকে কখনো প্রেগন্যান্ট দেখিনি। কথাটা বলেই সাবিহা হেসে ফেলল, সাথে রিন্তিও। মাহি রেগে ওদের কয়েকটা কি ঘুষি দিয়েই তবে ক্ষান্ত হলো। তারপর মাহি বলে, আমাদের এখন আহনাফের ফোন হাইজ্যাক করতে হবে। কিন্তু কিভাবে? আমার মনে হয় মৃদুল ভাই বা রাফিন ভাইয়ের ফোন হাইজ্যাক করলে ভালো হবে। আহনাফ ভাইয়ের ফোন নেওয়া অত সহজ হবে না। আরে আহনাফের ফোনই লাগবে। তোর কি মনে হয়? আমার দাভাই সবার সাথে এক এক করে কল করে কথা বলবে। যেহেতু ওরা খুব শান্ত আছে, রিল্যাক্সে আছে, তার মানে দাভাই যোগাযোগ করে ওদের সাথে। আর যোগাযোগটা সেই এক ব্যক্তির সাথেই করবে, আর সেটা আহনাফ। কিন্তু উনার ফোন তো নেওয়া খুব টাফ হবে না? ভাইয়া খুব চতুর। রবিন ভাই ছাড়া দাভাইয়ের কোন বন্ধু চতুর না? হ্যাঁ, আমরা এখন আহনাফের কাছে যাব, তারপর বলবো। কি বলবো? কি বলবো? মাহি হতাশ হয়ে বলে, কি বলবো সেটাই তো বুঝতে পারছি না, তার উপর যা ধুরন্ধর লোক বুঝে না ফেলে। মাহি, সাবিহা, রিন্তি তিনজনেই চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর আদিরা খুব শান্ত স্বরে বলে, বলিস আদিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সাথেই ছিল। হঠাৎ তার হোস্টেলের এক বান্ধবী কল করাতে ভার্সিটির প্রধান ফটকের কাছে গেছিল, কিন্তু অনেকক্ষণ হলো এখনো আসেনি। আর ফোন বন্ধ বলছে। আদিরার মুখ থেকে এমন কথা শুনে মাহি, সাবিহা ও রিন্তি তো অবাক। ওরা তিনজনে আদিরার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। তিনজনকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে আদিরা দৃষ্টি নত করে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আমার জন্যই তো এসব হচ্ছে, তাই না? তাই আমাকেই সব ঠিক করতে হবে। আদিরার মুখ থেকে হঠাৎ এই রকম কথা শুনে মাহি, সাবিহা ও রিন্তি যার পর নাই অবাক হয়। মাহি বলে, তোর জন্য কেন হবে? তোর দোষটা কোথায়? সব সময় নিজেকে দোষ দিবি না তো। আমারই দোষ? উনি চুপ। আরেকবার মুখ দিয়ে এসব উল্টাপাল্টা কথা বলে দেখিস, আসলে কি জানিস তোরা দুইটাই পাগল, আর পাগলের সাথে গলকেই মানায়। আদিরা বিপরীতে কিছু বলল না।
সে মনে মনে নিজেকেই বারংবার দোষী করতে লাগল। কিছুক্ষণ পর সাবিহা বলে উঠে, মাহি আদুর আইডিয়াটা কিন্তু খারাপ না, ও কিন্তু বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছে। তুই চিন্তা করে দেখ, আমরা যদি এখন আহনাফ ভাই মৃদুল ভাইয়াদের কাছে গিয়ে বলি যে আদিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে উনারা বেশ চিন্তিত হবেন। আর মারুশাদ ভাইয়ের অনুপস্থিতিতে উনারাই কিছু একটা করার চেষ্টা করবেন, আর নয়তো চেষ্টা করবে মারুশাদ ভাইয়াকে খবরটা জানাতে। তখনই হাত থেকে ফোনটা নিয়ে নিতে হবে। মাহিও ভাবে, অতঃপর বলে, মন্দ না, কিন্তু রিস্কি। আমরা তিনজনে পারবো না। সুমি আপু, রাত্রি আপু, মৌমি আপুকেও বললে কেমন হয়? আর আদুকে ওদের কাছেই হোস্টেলের রুমে লুকিয়ে রাখি। ঠিক বলেছিস, এটা করলে আরো ভালো হবে, কারণ ছেলেরা গার্লস হোস্টেলে ঢুকতে পারবে না, তাই আদিরা সেখানে সেফলি লুকাতে পারবে। আবার কাজ হয়ে গেলে আমরা আপুদের মধ্যে কাউকে ফোন করে জানিয়ে দিব। একদম তাই। তাহলে চল প্ল্যানে লেগে পড়ি। তা তো লাগবই, কিন্তু রিন্তিকেও একটা কাজ করতে হবে। প্ল্যানের মাঝে হুট করে রিন্তির কথা উঠাতে রিন্তি অবাক হয়ে শুধায়, আমাকে কি করতে হবে? সাবিহা দুষ্ট হেসে বলে, মাহি তো আহনাফ ভাইয়াকে ডিল করবে, আর তুই রাফিন ভাইয়াকে ডিলও করবি। রাফিন ভাই কিন্তু কম চতুর না, এর মাথা থেকে বেশ প্যাচালো বুদ্ধি আসে। আর আমি আমার সাথে সুমি আপু বা মৌমি আপুকে নিব। রবিন ভাই তো এমনই বোকাশোকা। মৃদুল ভাইকে হ্যান্ডেল করা তেমন টাফ হবে না, তবে টার্গেট আহনাফ ভাইয়ের ফোন, ওটা ছিনিয়ে নিতেই হবে। তবে চারজনে ফোনই আমরা নিব। গট ইট? অতঃপর সাবিহা হাত বাড়িয়ে দিলে মাহি ও রিন্তি হেসে হাতে হাত মিলায়। সুমি আপু, তোমরা আদিরাকে 2 ঘন্টার জন্য এখানে রাখবে, আর ওর ফোন কিন্তু সুইচ অফ। আমরা গিয়ে আহনাফ, মৃদুল ভাইয়া, রাফিন ভাইয়া ও রবিন ভাইয়াকে বলবো আদিরাকে প্রায় 1 ঘন্টা যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ওর একটা হোস্টেলের ফ্রেন্ড আর্জেন্ট দেখা করতে বলেছিল, তাই ও ভার্সিটির গেটের কাছে গিয়েছিল। তারপর থেকে ওর কোনো খবর নেই। হুট করে ওর ফোনও বন্ধ। বুঝতে পেরেছ? সুমি বোকার মতো চেয়ে বলে। এতে কি হবে? তোমাদের কি মনে হচ্ছে মারুশাদ আশেপাশে কোথাও লুকিয়ে আছে? মাহি নিজের কপাল চাপড়ে বলে, আরে আপু, সেটা না। ভাইয়া যেখানেই থাকুক, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়াকে ট্রেস করা। হয় ভাইয়াকে ট্রেস করতে পারবো যদি লুকিয়ে থাকে, মানে তুমি যেভাবে বললে। আর যদি না থাকে, তাহলে আমরা ওই 4 বন্ধুর ফোন আত্মসাৎ করব। বুঝতে পেরেছ? রাত্রি এসে বলে, সব না হয় বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যাই? তোমরা ওদের বুদ্ধিকে আন্ডারস্টিমেট করো না। রাত্রির কথা শুনে রিন্তি কিছুটা ভীত হলো, কারণ রাফিনকে সে ভুলিয়ে আদিরার হোস্টেলের দিকে একা নিয়ে যাবে। যদি সে ধরা পড়ে? ঢোক গিলল রিন্তি। সাবিহা কিছু একটা আইডিয়া করে মৌমির হাত খপ করে ধরে। এতে মৌমি আটকে উঠে। সাবিহা কিছু একটা আবিষ্কার করে ফেলেছে এমন উত্তেজনা নিয়ে বলে উঠে, এই মৌমি আপু, আমাদের সাথে আমরা আশিক ভাইয়াকেও সামিল করব। মৌমি যেন বোকা বনে যায়। আরে হ্যাঁ আপু, তুমি এখনই আশিক ভাইয়াকে কল করো। তোমাকে কথা বলতে হবে না, আমি সবটা বুঝিয়ে বলবো। মৌমি ইতস্তত করে, কিন্তু ও তো। এবার মাহি ও সাবিহার সাথে তাল মেলায়, কোনো কিন্তু না আপু, আশিক ভাইয়া সবটা বুঝবেন। আমি জানি। তোমার ফোনটা খালি দাও, আমি কল করছি। ওরা মৌমিকে বাধ্য করে আশিকের নাম্বারটা বের করে দিতে। কিন্তু এদিকে মৌমি আশিকের সাথে প্রায় 1 দিন যাবৎ কথা বলছে না। তাদের মধ্যে মনোমালিন্য চলছে। আশিক বারবার মানানোর চেষ্টা করলেও মৌমি তাকে সুযোগই দিচ্ছে না। কিন্তু এখন মাহি ও সাবিহাকে সেটা কিভাবে বুঝাবে? এদিকে মৌমিকে দাঁত দিয়ে আঙুলের নখ কাটতে দেখে সুমি ও রাত্রি মিটিমিটি হাসছে। রাত্রি সুমির কানে কানে বলে, একেই বলে 1 তীরে 10 শিকার। সুমিও মিটিমিটি হাসে। সবাই নিজেদের কাজ বুঝে নিয়েছে। মৌমি আদিরার সাথে হোস্টেলে রয়ে গেছে। সুমি ও রাত্রি আগের থেকেই আহনাফ ও মৃদুলদের সাথে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে হন্তদন্ত হয়ে মাহি, সাবিহা ও রিন্তি হাজির হয়। ওদেরকে এভাবে ছুটে আসতে দেখে সবাই কৌতূহলী ও উৎকণ্ঠা নিয়ে তাকায়। সুমি খানিক উৎকণ্ঠিত হয়ে শুধায়, কি হয়েছে? তোমরা এভাবে ছুটে আসলে কেন? সাবিহা হাঁপাতে হাঁপাতে বলে,
আদুকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাচ্ছি না। ওর এক ফ্রেন্ড প্রায় ঘন্টা খানেক আগে ওকে কল করে আর্জেন্ট ভার্সিটির গেটের সামনে যেতে বলেছিল। ও গেল, তারপর থেকে ওর কোনো খবর নেই, আর ফোনও বন্ধ। সাবিহার কথা শুনে আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন ওদের সবার চোখে মুখে একটা চিন্তার রেখা ফুটে উঠল। সবকিছু পরিকল্পনা মোতাবেক আগাচ্ছে। মাহি আহনাফের সাথে আদিরার 2টা স্টুডেন্টের বাড়িতে খুঁজতে গেছে। রিন্তি রাফিনের সাথে আদিরার হোস্টেলের দিকে গেছে। আর মৃদুল ও রবিনকে নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সাবিহা, সুমি ও রাত্রিরা আদিরাকে খুঁজছে। বেশ খানিকটা সময় ধরে ওরা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রবিন ভয়ে 2টা ঢোক গিলে মৃদুলকে ফিসফিস করে বলে, আমরা মারসাদকে কি বলবো? ও যদি জানতে পারে আদিরা মিসিং তাহলে? চুপ কর, পজিটিভ ভাব। রাফিনরা বা আহনাফরা পেয়ে যাবে ঠিক। মেয়েগুলোর ওভার প্যানিক দেখে তুই অযথা টেনশন দিস না আমাকে। কোথায় আর যাবে? আশেপাশেই পাবো। রবিন চিন্তিত ভঙ্গিতেই মাথা নাড়ায়। এদিকে সাবিহা রবিনের কিছু কথা শুনে মিটিমিটি হেসে সুমির কাছে গিয়ে কানে কানে বলে, আপু, মনে তো হচ্ছে এরা টোপ গিলে নিয়েছে। এইবার আরো তন্ন তন্ন করে খোঁজার বাহানায় অস্থিরতা বুঝাতে হবে। আর ওই যে একটা ছেলে ছিল না যে আদিরাকে ফলো করত, সেটারও কিছু কিছু ভয় দেখালে কেমন হয়? শেষের কথাটা শুনে রাত্রি দ্রুত বলে উঠে, এই না, এসব বলো না। পরে যখন সত্য জানতে পারবে তখন হিতে বিপরীত হতে পারে। তারপর যদি সত্যি সত্যি আদিরা বিপদে পড়ে তখন তো সাহায্য করতে আসবে না। তাই এসব বলো না। সুমি রাত্রির কথার প্রত্যুত্তরে বলে, আমরা তো আমাদের সন্দেহের কথা বলবো, তুই এত বেশি ভাবিস না তো। কথাটা বলে সুমি নিজেই মৃদুলের কাছে গিয়ে কিছুটা সংশয়ের স্বরে বলে, এই মৃদুল, আমার না ভয় হচ্ছে আদিরাকে আবার ওই ছেলেটা ধরে নিয়ে গেল না তো? মৃদুল ও রবিন অবাক হয়ে সুমির দিকে তাকায়। তারপর মৃদুল সুমিকে জিজ্ঞাসা করে, কোন ছেলেটা? আরে ওই ছেলেটা যাকে মারসাদ বেধড়ক পিটিয়েছিল। ওই ছেলেটা তো সাগরের সাথে হাত মিলিয়েছে মনে হয়। সেদিন তো পুলিশ স্টেশনে সাগররা ওই ছেলের হয়ে কমপ্লেন লেখাতে পর্যন্ত এসেছিল। এবার মৃদুলও চিন্তায় পড়ে যায়। সে ভাবছে এবার মারসাদকে জানানো দরকার কিনা। ওদিকে মাহি ও আহনাফ আদিরার 2টা টিউশনির বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে এখন রাস্তা ধরে হতাশ হয়ে হাঁটছে। যদিও মাহি হতাশ না, মাহি চোরা হেসে চোখে মুখে হতাশ ও ভীতভাব এনে বলে, আমার না খুব ভয় করছে, কোথায় যে গেল? আহনাফ চিন্তিত হয়ে ভাবছে সে মারসাদকে জানানো উচিত কিনা। অতঃপর জানানোর সিদ্ধান্ত নিয়ে ফোন বের করতেই মাহি চটজলদি হাত থেকে ছিনিয়ে নেয়। উপস্থিত কাণ্ডে আহনাফ বোকা বনে যায়। ফোনটা ছিনিয়ে নিয়ে মাহি কিছুটা দূরে গিয়ে খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, ইয়েস, এখন তাড়াতাড়ি করে ফোনের পাসওয়ার্ডটা বলে দিন। আহনাফ হঠাৎ বুঝতে পারে না মাহি এই ধরনের কথা কেন বলছে। সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার কি আমাকে সন্দেহ হয়? অফকোর্স সন্দেহ হয়। মাহির এত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর শুনে আহনাফ কিরকম প্রতিক্রিয়া করবে সেটাই বুঝে উঠতে পারছে না। রিয়েলি মাহি, তোমার সত্যিই সন্দেহ হয় আমি তোমাকে ছাড়া অন্য কারো সাথে? কথার মাঝখানে আহনাফকে থামিয়ে দিয়ে মাহি হতভম্বী স্বরে বলে উঠে, ওয়েট, আমি আপনাকে সন্দেহ করি বলেছি, কিন্তু কি কারণে সন্দেহ করি সেটা তো বলিনি। আপনি আগেই এত কিছু ভেবে নিলেন। তাহলে তুমিই বলে দাও, তুমি কি কারণে সন্দেহ করো? আর ফোনটা কেন নিয়েছ? আর পাসওয়ার্ড কেন চাচ্ছ? মাহি এবার কিছুটা ভাব নিয়ে বলে, দাভাই কোথায় আছে তা জানতে। আপনাকে জিজ্ঞাসা করলে তো আপনি বলবেন না, তাই আপনার ফোনটা ছিনিয়ে নেওয়ার চিন্তা করেছি। আর এখন আপনাকে অবশ্যই ফোনের পাসওয়ার্ডটা বলতে হবে, নয়তো ব্রেকআপ। আহনাফ বোকার মতো মাহির দিকে চেয়ে আছে। রিন্তি রাফিনের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করছে রাফিনের থেকে ফোনটা কিভাবে নিবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে রিন্তি রাফিনকে বলল, ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? আসলে ভাইয়া, আমার ফোনে তো ব্যালেন্স নেই। আমি একটু সাবিহাকে কল করতাম। ওহ, উইদিক্র খবর জানতে? দাঁড়াও, আমি মৃদুলকে কল করছি। রাফিন মৃদুলকে কল লাগাচ্ছে আর রিন্তি অন্যদিকে ঘুরে নিজের কপালে নিজেই 2টা থা অপ্প রমেরে মনে মনে বলে, সাবিয়ার কথাটাই আমি কেন বলতে গেলাম, উফ, এখন কি করব? রিন্তি চিন্তা ভাবনা করতে করতে রাফিন মৃদুলের সাথে কথা বলেছে। তারপর রাফিন রিন্তিকে জানায়, ওরাও এখনো খুঁজে পায়নি।
রিন্তি এবার পুনরায় বুদ্ধি খাটিয়ে বলে, এখনো পেল না? আচ্ছা ভাইয়া, আপনার ফোনটা একটু দেন না আমাকে, আমার একটু স্টুডেন্টের মাকে কল করতে হবে। আসলে কি বলুন তো, এই চিন্তায় আমি ওকে পড়াতে যেতে পারবো না, তাই ফোন করে জানিয়ে রাখি। তারপর রাফিন সরল মনে রিন্তির হাতে ফোন দেয়। রিন্তি খানিক দূরে গিয়ে রাফিনের কল লগ চেক করে। কল লগের তৃতীয় নাম্বারটাই মারসাদের নামের ইনিশিয়ালে সেভ করা। রিন্তি নাম্বারটা নিজের ফোন বের করে টুকে নিল, সেই সাথে স্টুডেন্টের মাকেও রাফিনের ফোন থেকে কল করল। তারপরে নিজের ফোন থেকে আশিক ভাইকে নাম্বারটা সেন্ড করে দিল। সাবিহা, সুমি ও রাত্রিকে বলে, মৌমি আপু আমার নাম্বারে মেসেজ করেছে, আমাদেরকে মৃদুল ভাইয়া ও রবিন ভাইয়ার থেকে ফোন নিতে হবে না। রিন্তি কাজ করে ফেলেছে, তাহলে ভালোই হলো। ওদিকে আহনাফ মাহিকে বলে, তোমার দাভাই এবার আমার সাথে যোগাযোগ করেনি। মাহি তেড়ে এসে আঙুল উঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবেন না, দাভাই কোথায় গেছে সব আপনি জানেন। আর একটু আগে ফোনটা বের করেছিলেন দাভাইকে জানানোর জন্যই। আমি কি বুঝি না মনে করেছেন? আমি ফোন বের করেছি রাফিনকে কল করতে, কারণ তোমার দাভাই এবার আমার সাথে যোগাযোগ করেনি, কারণ সে জানে তুমি যে কোনো উপায়ে আমার থেকে জেনে নিবে, তাই সে আমার ফোনে যোগাযোগ করেনি। মাহি ভ্রুকুটি করে আহনাফের দিকে চেয়ে আছে। তা দেখে আহনাফ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, তবে আমি জানি ও কোথায় আছে। মাহির চোখ মুখ খুশিতে চকচক করে উঠে। সে উল্লাসী হয়ে বলে, তাহলে চলুন সেখানে যাই আমরা। কোথায় আছে? মাহি, তোমার দাভাই যেখানেই আছে ভালো আছে, কিন্তু এখন আমাদেরকে আদিরাকে খুঁজতে হবে। আপনি আগে বলুন না দাভাই কোথায় আছে? কক্সবাজার খুশি, এবার আদিরাকে খুঁজতে হবে। মারসাদের খবর পেয়ে মাহির মনে স্বস্তি ফিরল। এবার আর সে নিজেকে আটকে রাখতে পারল না, সে সত্য কথা বলেই ফেলল। আদুরোর কিছু হয়নি, ও গার্লস হোস্টেলে আছে। আমরা তো এসব নাটক করেছি যাতে দাভাইয়ের লোকেশন জানতে পারি, তাই। আহনাফ যেন হতবাক, সে উত্তর দিতে ভুলে গেল। মাহি চমৎকার হেসে আহনাফের বাহু জড়িয়ে এক প্রকার টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, আমরা এবার সবাই মিলে গিয়ে দাভাইকে একটা সারপ্রাইজ দিব। কেমন হবে বলুন তো? একটা ট্যুরও হয়ে যাবে, তাই না? ভীষণ মজা হবে, বলুন। আহনাফ এখনো নাটকের ঘরেই আটকা, সে কি উত্তর দিবে বুঝতেই পারছে না। সবাই এখন একত্রে হয়েছে। আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন তীক্ষ্ণ দৃষ্টিতে বাকিদের দিকে চেয়ে আছে। মাহি, সুমিদের সবার মুখে চোরা হাসি। মৃদুল বলে উঠে, আমাকে তো প্ল্যানে সামিল করতে পারতে, শুধু শুধু কয়েক ঘন্টা চিন্তার মধ্যে রাখলে। রবিনও বলে, আমাকেও বলতে পারতে। দুইজনের কথা শুনে রাফিন ও আহনাফ ওদের দিকে একটা ধারালো দৃষ্টি ছুড়ে। রাফিন বলে, তোরা মারসাদের ফ্রেন্ড নাকি ওদের? মারসাদ তার পার্সোনাল রিজনে যোগাযোগ বন্ধ করেছে, ফ্রেন্ড হিসেবে ওকে আমরা সাপোর্ট করব। আমি কি না করেছি? আমি জাস্ট বলেছি। মৃদুলের কথার মাঝে মৃদুলকে থামিয়ে আশিক বলে উঠে, তাহলে কি এখন আমরা মারসাদকে ফিরে আসতে বলবো? মাহি তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলে, না দাভাইকে তোমরা কেউ কিছু বলবে না, আমরা দাভাইকে সারপ্রাইজ দিব। কথাটা বলে মাহব আহনাফের দিকে তাকায়, কিন্তু আহনাফ সেটাকে ইগনোর করে পকেটে হাত দিয়ে অন্যদিকে নজর ঘোরায়। তারপর রাত্রি জিজ্ঞাসা করে, কিভাবে? মাহি হঠাৎ আহনাফের এভাবে তাকে ইগনোর করা দেখে ভ্রু কুঁচকে ফেলল। সে আহনাফের দিকে এগিয়ে যায়। অতঃপর এক হাতে গাল চেপে আহনাফকে নিজের দিকে ফিরিয়ে প্রশ্ন ছুড়ে, এভাবে মুখ ঘুরিয়ে নিলেন কেন? মাহির আকস্মিক কাণ্ডে সবাই অবাক হলেও মিটিমিটি হাসছে। আহনাফ চোখ বড় বড় করে মাহির দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে দ্রুত নিজেকে ছাড়িয়ে বলে, আমি আবার কি করলাম? কিছু করেননি? না তো। মাহি টম দৃষ্টিতে আহনাফের দিকে চাইলে আহনাফ দ্রুত অন্যদিকে চলে যায়। মৃদুল জিজ্ঞাসা করে, তুমি কি কক্সবাজার যেতে চাইছো? মৃদুলের কথা শুনে মাহি খুশিতে এক প্রকার লাফিয়ে উঠে বলে, ইয়েস, আমাদের গন্তব্য এখন কক্সবাজার, সবাই জলদি প্যাকিং করে ফেলো, আমরা বিকেলেই রওনা হব। মাহির কথা শুনে সবাই হাঁ করে অবাক হয়ে চেয়ে আছে। মাহি তা দেখে বলে, কি হলো, সবাই এভাবে চেয়ে আছো কেন? সময় কম, হাতে মাত্র 2 ঘন্টার মতো আছে, দ্রুত প্যাকিং করো, গো ফার্স্ট। সাবিহা প্রত্যুত্তরে বলে, এত শর্ট সময়ে ট্যুর প্ল্যান হয় নাকি? কাল যাই? নো নো, আজকেই যাব।
দাভাইয়ের এই 4 বন্ধুর পেটে কাল পর্যন্ত কথা লুকানো থাকবে না, তাই আমরা আজকেই যাব। তাড়াতাড়ি সবাই হোস্টেলে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলো। আশিক বলে, তাহলে আমি সবার জন্য হোটেল রুম আর বাসের টিকিট কেটে ফেলি, নাকি হাইয়েস্ট নিব? হাইয়েস্ট নিলেই ভালো হয়, নিজেদের মতো যাব। তবে তাই রইল। মাহি খানিক ভেবে আহনাফ মৃদুলদের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর চোখ ছোট ছোট করে বলে, যদি কোনোভাবে দাভাই আমাদের যাওয়ার কথা জানতে পারে তাহলে? রবিন ভয় পেয়ে ঢোক গিলে বলে, পারবে না, পারবে না। রবিনের কথা শুনে ওর 3 বন্ধু সরাসরি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এটা দেখে মাহি ফের বলে, রবিন ভাইয়ার দিকে এভাবে তাকিয়ে লাভ নাই। যদি দাভাই কিছু জানতে পারে তাহলে আপনাদের 3 জনকে সমুদ্রের পানিতে চুবানো হবে। হো। এরপর মাহি মুখে ভেঙচি কেটে চলে আসে। সে আদিরা ও সাবিহাদের কাছে আসতেই আদিরা কিছুটা ইতস্তত করে বলে, আমি না যাই? কি বলিস তুই? না গেলে তো হবেই না, তুই তো মেইন, তোকে মাস্ট যেতে হবে। এবার তোর মনের কথা বলতে হবে। মাহির শেষের কথাটা শুনে আদিরা চমকে উঠে। অতঃপর শুধায়, মানে? মাহি, সাবিহা ও রিন্তি একে অপরের দিকে চেয়ে মুচকি হাসে। তারপর মাহি বলে, সেটা আমরা কিভাবে বলবো? তোর মনের কথা তুই জানিস। আদিরা নিজের দৃষ্টি নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে। তা দেখে সাবিহা বলে, সারা রাস্তা ভাবার সময় পাবি, সময় নিয়ে ভাবিস। এখন হোস্টেলে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেল। আদিরার কেমন অস্থির অস্থির লাগছে, মন শান্ত হচ্ছে না। কি সময় নিবে, কি বলবে, সব ভাবতে ভাবতে মাথাও ঘুরাচ্ছে। রিন্তি কিছুটা আন্দাজ করতে পেরে বলে, চল তোর সাথে তোর হোস্টেলে আমিও যাব। আর সাবু, তোকে ভিডিও ক্লে বলে দিব আমার ব্যাগে কি কি রাখতে হবে। তুই আমার ব্যাগটা গুছিয়ে দিস। আচ্ছা। অতঃপর রিন্তি আদিরাকে নিয়ে আদিরার হোস্টেলের দিকে গেল। বিকেল 4টা। ওরা সবাই ভার্সিটির গেটের সামনে জড়ো হয়েছে। একটা হাইয়েস্ট ভাড়া করেছে। সবাই সবার ছোট ছোট ব্যাগগুলো গাড়ির পেছনে উঠিয়ে দিয়েছে। তারপর আশিক বলে, আমি ফ্রন্টে বসছি, তোমরা বাকিরা অ্যাডজাস্ট করে বসো। তারপর সবাই গাড়িতে উঠে বসল। সন্ধ্যা প্রায় 8টার দিকে ওরা সবাই কক্সবাজার সুগন্ধা বিচের কাছে মারসাদ যে হোটেলে আছে সেখানে গিয়ে পৌঁছালো। গাড়ি থেকে একে একে ব্যাগ নামিয়ে হোটেলের ভেতরে যায়। আশিক রিসেপশন থেকে 3টা রুমের চাবি এনে বলে, 2টা মেয়েদের আর একটা ছেলেদের, প্রতিটা রুম আবার 2 রুম করে, সো আরামসে থাকতে পারবে। চাবি নিতে সুমি ধা অক্কা দিয়ে মৌমিকে পাঠায়। মৌমি আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে প্রায় আশিকের গায়ের উপরই পড়ে যাচ্ছিল। আশিক অতি সাবধানে মৌমিকে আগলে নেয়। দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। এই দৃশ্য দেখে আহনাফ, মাহি, সুমিরা সবাই ঠোঁট চেপে হাসছে। প্রায় মিনিট খানেক পেরিয়ে গেলে মৃদুল হালকাকে সে বলে উঠে, ভাই, আমরা কিন্তু ট্যুরে এসেছি, হানিমুন ট্যুরে না। মৃদুলের কথা শুনে তৎক্ষণাৎ মৌমি ও আশিক একে অপরের থেকে দূরে সরে এলো। এই কাণ্ডে কেউ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। একটা হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। মৌমি চাবি নিয়ে দ্রুত সিঁড়ির দিকে এগুতে লাগল। সিঁড়ি দিয়ে উঠতে নিতেই সুমি ডেকে বলল, আরে মৌমি, লিফট আছে তো, তুই সিঁড়ি দিয়ে কেন উঠতে যাচ্ছিস? মৌমি চোখমুখ খিচে এরপর লিফটের দিকে যায়। এরপর সবাই লিফটের কাছে গেলে মাহি রাফিনকে বলে, ভাইয়া, আপনি একটু দাভাইকে কল করে জিজ্ঞাসা করুন তো সে এখন কোথায় আছে। রাফিন বলে, বিচেই থাকবে, তাও কল করে দেখুন না। আর বিচে কি করছে সেটাও জানতে চাইবেন, না হলে সারপ্রাইজ কিভাবে দিব। আচ্ছা, কল করছি। এরপর রাফিন মারসাদকে কল করে। মারসাদ কল রিসিভ করে হ্যালো বলতেই রাফিন সুন্দর করে জিজ্ঞাসা করে, কি করছিস তুই? মারসাদ বিচের ধারে হাঁটছে। সে উত্তর দেয়, এই তো হাঁটছি। মাহি রাফিনকে কল মিউট করতে ইশারা করে। রাফিন কল মিউট করলে মাহি বলে, দাভাই যদি এখন বিচে হাঁটতে থাকে তাহলে তো আমরা দাভাইকে খুঁজে পাবো না। তাই দাভাইয়াকে বলুন যে আপনার এটা ওটা লাগবে, বিচের পাশে মার্কেট থেকে কিনতে। রাফিন সন্দিহান হয়ে শুধায়, কিন্তু কি লাগবে? মাহি কোনো চিন্তা ভাবনা না করেই বলে ফেলে, বলুন ঝিনুকের মালা লাগবে। মালা? আমি মালা দিয়ে কি করব? উফ, বলেন না।
রাফিন কল আনমিউট করে কিছু বলবে, তখনই মারুষাদের কণ্ঠে শুনতে পায়, তোরে কি বোবায় ধরছে? কল করে চুপ করে আছিস কেন? রাফিন বোকার মতো বলে, আসলে দোস্ত শোন না, আমার জন্য ঝিনুকের মালা আনতে পারবি? ঝিনুকের মালা? তুই মালা দিয়ে কি করবি? সেটাই তো আমিও ভাবছি। কথাটা বলে রাফিন তাড়াতাড়ি নিজের মুখ নিজেই চেপে ধরে। ফোনের অপর পাশ থেকে মারুষাদ বলে, ভাবছিস মানে? রাফিনের এই বোকামো দেখে সবাই ইশারায় রাফিনকে ঝাড়ছে এক প্রকার। তখন পাশ থেকে মৃদুল বলে উঠে, আরে রাফিন ঝিনুকের মালা ওর গার্লফ্রেন্ডকে দিবে, এটাই বলতে লজ্জা পাচ্ছিল এতক্ষণ। মৃদুলের কথা শুনে রাফিন বড় বড় চোখ করে মৃদুলের দিকে তাকায়। আর এদিকে রিন্তি বুকটা